বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো দুইটা ইস্যুতে। একটা হলো ভারতের ট্রানজিট এবং আমেরিকার ট্যারিফ স্থগিত নিয়ে। প্রথমে আমি একটা জিনিস বলতে যাচ্ছি, সেই আগের মতোই, যে দেশে যখন এই ইনুস পরিষদ, এই গ্রুপ অফ কোম্পানি যখন কোনো বেসামাল অবস্থায় পড়ে, কোনো চাপের মুখে পড়ে, তখন ওখান থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্যে এই প্রধানমন্ত্রীর মামলা মোকদ্দমা বা এমন এই সমস্ত বিষয় আনবে যে মানুষ মনে হয় ওই দিকে দৃষ্টি আকর্ষিত হবে। ঠিক একইভাবে আজকেও হঠাৎ করে ইন্টারপোলে আবেদন করার 18 জনের লিস্ট করে ইন্টারপোলে আবেদন করার আগে প্রধানমন্ত্রী, মন্ত্রী, তার পরিবারের সদস্য সবসহ 18 জনের লিস্ট করে ইন্টারপোলে আবেদন। ইন্টারপোলে আবেদন করে তো কোনো লাভ নেই। আরো বহুবার আমি বলেছি, এই যে রাজাকার তাজুল আর ওই যে আরেক রাজাকার শাবক এবং রাজাকারের ধামাধরা পৃষ্ঠপোষক আসিফ নজরুল, এরা তো দুইজন বহুবারই বলছে যে ইন্টারপোল থেকে রেড অ্যালার্ট জারি করেছে। আমি বলেছি যে ইন্টারপোল থেকে রেড অ্যালার্ট জারি করার কোনো সুযোগ নেই। ইন্টারপোল কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিপক্ষে বা বিরুদ্ধে কোনো রেড অ্যালার্ট জারি করে না। এটা শুধু বাংলাদেশ না, এটা বিশ্বব্যাপী একটা তাদের প্র্যাকটিস। তো তারপরেও তারা এগুলি নিয়ে মানুষকে, ওই যে আমাদের একটা গোষ্ঠীতম সাধারণ মানুষ আছে সরল সহজ, তারা তো তাদেরকে বোঝানোর জন্য যখন যা খুশি তাই বলে থাকে। যাই হোক, তো গতকাল থেকে ট্রানজিট নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং দেশের মানুষ যতটা না উদ্বিগ্ন, দেশ যতটা না ক্ষতিগ্রস্ত, তার চেয়ে বেশি আমাদের এই দখলদার বাহিনী উচ্ছ্বসিত, আনন্দিত। ওই ট্রাম্পের ট্যারিফের মতো কিছুই হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না। এটা হলো বাণিজ্য উপদেষ্টার বক্তব্য। কিন্তু বাণিজ্য উপদেষ্টা এটা বলে নাই যে গতকালকে বেনাপোল থেকে অনেকগুলো পণ্য বোঝাই, এক্সপোর্টের পণ্য বোঝাই, নেপালে যাওয়ার, ভুটানে যাওয়ার পণ্য বোঝাই গাড়ি, ট্রাক ফিরে আসছে। এখন এইসব ব্যাপারে তো লেখালেখি করতে পারতেছে না এবং আমাদের ব্যবসায়ীরা তারা আছে উভয় সংকটের মধ্যে, না পারতেছে সইতে, না পারতেছে কইতে, বলতে পারতেছে না। কারণ বললে তারা আবার সেই মব ভায়োলেন্সের শিকার হবে, কোন জায়গায় কোন মামলায় ঢুকিয়ে দেয় স্বৈরাচারের দোসর হিসাবে, যার জন্য তাদের ক্ষতি হলেও তারা এখন বলতে সাহস পাচ্ছে না। ইনিয়ে বিনিয়ে আমরা বিকল্প ব্যবস্থা করব, যার জন্য এখন পর্যন্ত দখলদারদের পক্ষ থেকে কোনো রকমের কোনো একটা স্টেটমেন্ট আসে নাই। আমি আরো দুইজনের কথা বলতে চাই। দুইজনই আওয়ামী লীগের বিপক্ষের লোক, শেখ হাসিনার ঘোর বিরোধী। একজন হলো বিশ্ব ব্যাংকের সাবেক অর্থ উপদেষ্টা, অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভারতের না জানায়া এটা করা ঠিক হয়নি, এতে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের যে যত কথাই বলুক আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো আওয়ামী লীগ বিরোধী একজন অর্থনীতিবিদ, যার কথা সবসময় কিছু হইলেই
ক্যামেরা তার কাছে দৌড় হয়ে যায়, অর্থনীতির বিষয়ে কিছু হলেই তার কাছে দৌড়ে যায়। আরেকজন হলো ডক্টর আমেনা মহসিন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ছিলেন। উনি তো ভারতের দয়ায়, ভারতের দরদে ওনার বুক ফেটে যায়। বাংলাদেশের ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, সেটা উনি না বলে ওনার বক্তব্য হলো যে ভারতের তো অনেক ক্ষতি হয়ে যাবে, যেটা আমাদের ইউটিউবাররা, বিভিন্ন ওই ফেসবুকাররা, বিভিন্ন লোকজন সবসময় বলে যে ভারত ভিসা না দেওয়ার কারণে ভারতের খুব ক্ষতি হইতেছে, এই জন্য তাদের অন্তরে অনেক কষ্ট। ভারতের কলকাতায় হোটেল খালি থাকে, হাসপাতাল খালি থাকে, দোকানে বেচা কিনা নাই, এই জন্য তাদের মন খুব খারাপ, ভারতীয় লোকদের ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে। ভারত বুঝে না ভারতের যে ক্ষতি হচ্ছে বা হবে, এটা ভারত বুঝে না। যার জন্য আমাদের এই বুদ্ধিজীবীরা আর এই সাংবাদিক সাহেবরা তারা ভারতকে পরামর্শ দেয় যে ভারতের ক্ষতি এখানে, তার মানে আমাদের কোনো ক্ষতি নেই। তাহলে তো খুব ভালো। কিন্তু এখন বাণিজ্য উপদেষ্টা ওই আমাদের সমস্যা নাই এই কথা বলে আবার বলতেছে আমাদের এয়ারপোর্টগুলিকে আরো দক্ষ করতে হবে, আরো স্বাবলম্বী করতে হবে, আমরা অন্য রুটে যাওয়ার চেষ্টা করব। কিন্তু উনি তো এটা জানে না যে অন্য রুটে গেলে এই একই পণ্যের ভাড়া হবে ডাবল। এখান থেকে $2.5 যেখানে যেতে পারে সেখানে $5 থেকে $6 নিতে হবে ট্রান্সপোর্ট কস্ট। এয়ার লিফটিং করলে গার্মেন্টসের অনেক সময় বায়ারের অনেক রিকোয়ারমেন্ট থাকে যে এই প্রোডাক্টগুলো আমার খুব জরুরি দরকার। তারা শিপমেন্ট কথা ছিল বাই সি, কিন্তু এখন বলতেছে যে না, আমাকে বাই এয়ার দাও, আমার কষ্টই দাও। তো তারা এখন কোথায় পাবে সেই স্পেসটা? কেউ বলার চেষ্টা করছে শ্রীলঙ্কায়। এখান থেকে শ্রীলঙ্কা যেতে কত টাকা খরচ হয় তাদের ধারণা আছে? আবার কেউ বলে পাকিস্তানে, আরো পরে যায়, আরো পশ্চিমে। আবার কেউ বলে মালদ্বীপে। এই যে উদ্ভট কথা বলে পরিবেশটা আরো ঘোলাটে করে। তা আমার কথা হচ্ছে যে সরকারের বা এই যে অবৈধ সরকারের যে নীরবতা, এটা খুব রহস্যজনক। এর আগে তো কোনো কিছু হলেই ডাস্টবিন শফিক সবার আগে একটা বিবৃতি দিয়ে, ফেসবুকে পোস্ট দিয়ে এই পরিস্থিতিটা সৃষ্টি করেছে। আমি একটা কথা বলি যে ইউনূস সাহেব তো অনেক বয়োবৃদ্ধ মানুষ, ম্যাচিউরড মানুষ, জ্ঞান বুদ্ধি রাজনৈতিক তো শূন্য, টাকা পয়সা কিভাবে ধান্দা করে কামাইতে হবে সেটা জানে। কিন্তু এই সাবালক লোকটা শিং ভেঙে বাছুর হয়েছে। তার মানে তার নিয়োগকর্তারা হলো সব বাছুর, ছোট ছোট বাচ্চা। এখন সে ওই শিং ভেঙে, শিং কেটে এখন ওই নাবালকদের সাথে যোগ হয়েছে, যার জন্য সে এই ধরনের উদ্ভট কথাগুলি বলে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। সে কোন আকলে, বাছুর যদি না হয় তাহলে কোন আকলে বাচ্চা পোলা বানানোর? তো চায়নাতে গিয়ে প্রস্তাব দেয় নেপাল, ভুটান, চায়না সহ তারা এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন করবে। তো নেপাল, ভুটান থেকে এখন কিভাবে আসবে? ওনার মাথায় নাই যে ইন্ডিয়ার উপর দিয়ে আসতে হবে? এই সমস্ত বালখিল্য কথা বলেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাট আমি মনে করি এগুলি যেমন কারণ, আর একটা হিডেন কারণ আছে, যেটার একটা সিমটম আজকে ডক্টর জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ার, আজকে বলেছে যে তারা আশা করে খুব দ্রুত একটি নির্বাচিত সরকার আসবে। তারা দ্রুত নির্বাচন চায়। এটাই হলো সব কথার শেষ কথা।
নরেন্দ্র মোদীর সাথে দেখা করার পরে উনি যে কথাগুলো বলছে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে কাঁঠাল পাতা খেতে হবে। উনি স্পষ্ট করে বলে দিয়েছে একটি স্টেবল, পিসফুল, ইনক্লুসিভ, ডেমোক্রেটিক বাংলাদেশ দেখতে চায় নির্বাচনের মাধ্যমে। ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার টাস্ক। জয়শঙ্কর, এই ঘটনার পরে জয়শঙ্কর আবার আজকে একই কথা বলছে। এখন এটার হিডেন, একটা হলো ওপেন, এটা হলো ওপেন জিনিস, এটা হিডেন একটা ব্যাপার আছে যেটা ওনাকে বলা হয়েছে, দুই দিকের থেকে বলা হয়েছে। এবং এই 15 তারিখে যে আসতেছে দুইজন আমেরিকার থেকে, তারা খুব ক্যাটাগরিক্যালি তাকে বুঝিয়ে দিবে যে মিস্টার নরেন্দ্র মোদী যা বলেছে ওইটার বাইরে আর কোনো রাস্তা নাই। এখন নরেন্দ্র মোদীর এই কথা বা বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের এই কথা বাস্তবায়ন করতে হলে তো ওনার বিপদ। এখানে হইল হিডেন স্টোরি। ওনার বিপদটা কি? ওনার বিপদটা হচ্ছে আপনি নির্বাচন করতে হলে প্রিকন্ডিশন হলে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সব দলকে নিয়ে। এখানে মেজর স্টক হোল্ডার হলো আওয়ামী লীগ এবং বিএনপি। আপনার ওইসব কথায় কোনো কাজ হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা আছে, আওয়ামী লীগ ফেরারি, অমুক সমুক দেশে নেন, এইসব বললে কোনো কাজ হবে না। আপনাকে লেভেল প্লে ফিল্ড এগুলি এনশিওর করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসার ব্যবস্থা করতে হবে। কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচনে আসবে না। কেন নির্বাচনে আসবে না? ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করবে না, বিকজ হি ইজ এ পার্টি। তার একটা পক্ষ আছে, সে ইম্পার্শিয়াল না, সে পার্শিয়াল, নিউট্রাল না। এই গত 5 তারিখের পর থেকে 8 তারিখে উনি গদিতে বসছে। 8 তারিখের পর থেকে যত কর্মকাণ্ড করেছেন উনি, সবকিছুই তার ছিল 99% ফোকাস ছিল আওয়ামী লীগকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে শেষ করা যায় সেই চেষ্টায়। বা 99%ই বিফল। তো আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, সেই নির্বাচন করা যাবে না। তাহলে আওয়ামী লীগ কি নির্বাচনে আসবে বা আওয়ামী লীগ কোন অবস্থায় আসবে? আওয়ামী লীগের একটাই ইস্যু, সংবিধান যেভাবে আছে ঠিক সেভাবেই কাজ করতে হবে। সংবিধানের বাইরে আওয়ামী লীগ যাবে না। আর সেই ক্ষেত্রে তার কোনো অস্তিত্ব নাই, তাকে সরে যেতে হবে এবং তাকে সরে যেতেই হবে। এটাই হলো মূল কথা। এখন একজনকে তো এইভাবে বলা যায় না আপনি গদি থেকে আপনি সরেন। বলতে হয় আমি একটু যেতে চাচ্ছি বা একটু অসুবিধা, আপনি একটু পাশে দাঁড়ান বা এটা করেন, নানানভাবে অজুহাত দেখিয়ে ওইভাবে বলা। বিষয় হলো নির্বাচন হতে হবে, আওয়ামী লীগ বিএনপি সেই নির্বাচনে থাকতে হবে এবং অবশ্যই ডক্টর ইউনূস সেখানে থাকবে না। তারপরে আরো প্রশ্ন আছে, সেটা নিয়ে আমি এখন কথা বলতে চাই না। মূল জিনিসটা হলো ইউনূস আউট। যতই চেষ্টা করুন এই দেশে স্ট্যাবিলিটি আসবে না। এই দেশে যে জঙ্গির যে উত্থান গত কয়েকদিন আগে, যে আমেরিকান কোম্পানিগুলিকে আমেরিকান ইন্টারেস্ট যেখানে সেখানে লুটপাট ভাঙচুর যেভাবে করেছে, সর্বশেষ প্রমাণিত ইউনূসের পৃষ্ঠপোষকতায় এই দেশ এখন একটা জঙ্গিবাদ, ধর্মীয় জঙ্গিবাদে, ধর্মীয় উগ্রবাদের কবলে পড়ে গেছে। হাজার হাজার মানুষ 8টা ডিস্ট্রিক্টে এই লুটতরাজ করলো। আপনি 60 জনকে ধরে 4টা মামলা দিয়ে আপনি বুঝিয়ে দিলেন যে অ্যাকশন নেওয়া হয়ে গেছে। 60 জন তো একটা রাস্তার পাশে ফুটপাতে দাঁড়ায় ছিল, হাজার হাজার সবাই দেখছে, সেগুলোই কোনো অ্যাকশন নেই। তো তাতে প্রমাণ হয়ে গেছে যে ইউনূস হলো এই জঙ্গিবাদ উগ্রবাদের পৃষ্ঠপোষক।
অতএব তাকে যেতে হবে। ভারত যেই কাজ করছে এটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। ওই ডাফার বাণিজ্য উপদেষ্টা কি বলল কি না বলল, তার তো ঘুম শেষ। রাত একটা সময় এসে সংবাদ সম্মেলন করে, ওদিকে মুখে বলে কোনো সমস্যা নেই। এই ট্রানজিটে যে কত বড় ক্ষতি হইতেছে এটা যারা এটার ভুক্তভোগী, যারা এখান থেকে এক্সপোর্ট করে তারা শুধু জানে। আর যেহেতু মিডিয়া মুখ বন্ধ করা আছে, লেখা বন্ধ করা আছে, তার জন্য সাধারণ মানুষ জানার কোনো সুযোগ নেই। আমরা দুই একজনের ছোটখাটো যতটুকু পারি ততটুকু বলি, এটা তো পুরা দেশ কাভার করা সম্ভব না। দেশের বড় একটা মানুষকে অন্ধকারে রেখে কাজ চলছে। আরেকটি কথা হচ্ছে ট্যাক্স স্থগিত করছে 3 মাসের জন্য ডোনাল্ড ট্রাম্প। আমাদের উনি এটার জন্য অভিনন্দনও জানাইছে এবং 2-1টা পত্রিকা আমি অবাক হয়ে যাই। অবশ্য তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে যে শফিক যা ডাস্টবিন শফিক যা পাঠাইছে আমরা তা বলছি, কিছু করার নেই। কি লিখছে? ডক্টর ইউনূসের অনুরোধে ট্রাম্প 3 মাসের জন্য ট্যারিফ স্থগিত করছে। ট্যারিফ স্থগিত করছে 75টা দেশের উপরে। এটা তার নিজস্ব উপলব্ধি যে এইভাবে হবে না, এইভাবে সে সফল হবে না। ট্যারিফ যে চাই, পত্রিকাগুলো একটাও লিখছে এখন পর্যন্ত যে এখনো আরো 10%, মানে আগে তো 15% ছিলই, তার সাথে আরো 10% যোগ হয়েছে। 10% ঠিকই থাকবে। 3 মাসে যা প্রত্যেকের সাথে 1 by 1 বা 1 to 1 নেগোশিয়েট করে কি দিবে কি নিবে সেটা নেগোশিয়েট করবে। কিন্তু 10% কিন্তু রয়ে গেল। তার মানে আমাদের আগের 15% থেকে এখন 10% যোগ হলো। তাতে আমরা কিন্তু বিপদমুক্ত না। এই 10% কে দিবে? এখন বায়ার বলবে তোমরা এই 10% দিয়ে দাও, তাইলে আমরা মাল নেব। আর আমাদের সাপ্লায়াররা বলবে আমি 10% দিলে তো আমাদের কোনো লাভই হবে না। এটা তো রয়ে গেল। তো লাভটা কি হলো? লাভটা হলো গলা কাটলো না হাত কাটলো। 37% থাকলে আমার গলা কাটা হয়ে যেত, শেষ। এখন শেষ না, কিন্তু আমি রক্তক্ষরণ হতে থাকবে, রক্ত বন্ধ হবে না, আমি আহত বা অসুস্থ অবস্থায় থাকবো। এই সিচুয়েশনটা কিভাবে ট্যাকেল করবে? এই 10% আগে তো যেটা ছিল সেটা আমি ধরলাম না, এই যে 10% নতুন যোগ হলো, এই 10% কে দিবে? আমাদের এক্সপোর্টাররা দেবে নাকি ইম্পোর্টাররা দিবে আমেরিকার থেকে? দ্যাট হ্যাজ টু বি ডিসাইডেড ফার্স্ট, আদারওয়াইজ কোনো শিপমেন্ট হবে না। আমাদের জন্য ঘটনা ওখানেই রয়ে গেছে। যদি আমাদের এক্সপোর্টাররা দিতে যায় তাদের কোনো লাভ থাকবে না, তার হবে না। এখন ভবিষ্যতে অর্ডার নিতে হইলেও, এবং এখন না, এখন থেকে আরো 6 মাস, আরো 4 মাস, মিনিমাম 4 মাস থেকে 5 মাস পর্যন্ত যে অর্ডারগুলো আছে পাইপলাইনে, এগুলি প্রসেস হয়ে এলসিগুলি ওপেন করা আছে, ব্যাক টু ব্যাক ওপেন হয়ে এগুলি শিপমেন্ট হইতে হইতে আরো 4 থেকে 5 মাস লাগবে। কারণ এলসি ব্যাক টু ব্যাকের ইয়েই থাকে 420 দিন, 120 দিন, 4 মাস, এদিক ওদিক ধরে মনে করলাম 4 মাস বা 5 মাস। এই যে মালগুলো যাবে, অলরেডি এলসি নেওয়া হয়ে গেছে, এটা কি করবে? এটা তো আরেকটা বিপদ। তো ইন্ডিয়ার একটা বিপদ, ইন্ডিয়াতে একটা স্যাম্পল দিল, কিন্তু আমাদের এখান থেকে কোনো প্রতিবাদ করলো না। ইন্ডিয়া যে এটা করলো, অনেকে আবার বলে যে WTO-তে যাওয়ার জন্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যাওয়ার জন্য। যারা বলে এটা, তাদের তো এটা জানা নাই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে যারা জড়িত আছে, এই ট্রানজিট সুবিধা যে দেয় বিভিন্ন দেশকে, ওখানে একটা স্পেশাল ক্লজ আছে, ধারা আছে, সেটা হচ্ছে সিকিউরিটি রিজনে যে কোনো সময় আমি এই সুবিধা স্থগিত করতে পারবো। তো যারা এত বড় জ্ঞানী লোক, তাদের এটা জানা উচিত যে ইন্ডিয়া না বুঝে এটা করে নাই, যাকে আরেক জায়গায় গেলে লজ্জা পেতে হবে।
তিনটা বলবে আমি এই দেশে জঙ্গি ঠঙ্গি সব উপস্থিত হয়ে গেছে, এই দেশটা আমার জঙ্গিবাদের মধ্যে ভরে গেছে, এখানে এদের মালামাল এখান দিয়ে যাবে, এদের গাড়ি এখান দিয়ে যাবে, এই করবে সেই করবে। আই ক্যানট টেক এনি রিস্ক। আমি এটা কিভাবে নেব? সিম্পল হয়ে গেল। তা আমরা যে জঙ্গিবাদ, এটা তো প্রমাণও হয়ে গেল। তো এখন সরকার তো সেটা, এই অবৈধ সরকার তো সেটা প্রতিবাদ করলো না। কেউ কেউ আবার বলতেছে ট্রানজিট, ভারতের যে ট্রানজিট আছে সেটা বাতিল করার জন্য। আমিও চাই বাতিল করে দেবো, আমাদেরটা যেমন করছে আমরা আবার বাতিল করে দেবো, করুক। ভারত যে এই কাজটা করলো এটার সাথে আমি কিন্তু একমত না। এবং বাংলাদেশ শেখ হাসিনা থেকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে বাংলাদেশের কোনো আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক কেউ এটা সমর্থক না, এটা সমর্থন করতেই পারে না। বিকজ আমার দেশ ক্ষতি হয়েছে, যেখানে আমি সমর্থন করবো কি কারণে? প্রশ্নই আসে না। এখন আমি তো চাইবো যে সরকার যে যেভাবেই থাকুক, অবৈধ থাকুক আর যাই থাকুক, সেটার রিটালিয়েট করুক, কাউন্টার দেখ। তারা কেন এখন বোবা হয়ে আছে? এই জিনিসটা পরিস্থিতির সৃষ্টি করে তারা কেন এখন বোবা হয়ে আছে? তারা প্রতিবাদ করুক, নিন্দা করুক, ট্রানজিট বাতিল করে দেখ, চোখে চোখ রেখে কথা বলবে, সিনা জুরি করবে, পিঠ দেখাবে না, তো করো। আমি তো চাই যে বাপের বেটার মতো তুমি আমার ট্রানজিট বাতিল করছো, আমিও তোমার ট্রানজিট বাতিল করব, করে দাও। বাঘের বাচ্চার মতো অ্যাকশন দেখাও। তো সেটাও করবা না, আবার বড় বড় কথাকে মানুষকে উত্তেজিত করবা, জঙ্গিবাদ উস্কাই দিবা, ভারত দখল করে ফেলবা, চায়না কাইনা এখানে বসাবা, লালমনিরহাটে চায়নার এয়ারবেস বসাবা, এই সমস্ত আলতু ফালতু জিনিস নিয়ে পুরা পরিস্থিতি। এখন এটা বন্ধ করো ট্রানজিট, আমরা চাই বন্ধ করে দাও। যদি দেশপ্রেমিক হও, আত্মমর্যাদা থাকে, সমতা শ্রদ্ধা থাকে, বন্ধ করো। আমরা তো চাই, দেশের 100% লোক চায়। তাইলেই বুঝবো যে এতদিন যা বলে আসছে সব সত্যি বলে আসছে। এটা মনে প্রাণে বিশ্বাস কর, মুখে একটা ওই অন্তরে আরেক তা না। যে মুখে বলছি আমি ভারতকে দেখায় দেব, সেটা যেন কাজে কামে প্রমাণ হয়। যাই হোক, চুপ করে ওই যে অন্ধ হলে যেমন প্রলয় বন্ধ হয় না, তেমনি চুপ করে থাকলেও সমস্যার সমাধান হবে না। ইউ গাইজ হ্যাভ টু অ্যাক্ট অ্যান্ড নাও, আদারওয়াইজ উই আর গোয়িং টু বি ইন বিগ ট্রাবল। এবং আপনারাও কেউ রক্ষা পাবেন না। সর্বনাশের তার শেষ নাই। এখন দুই একটা বাকি আছে, যে কোনো সময় কিছু হয়ে যাবে যদি অ্যাকশন না হয়। জয়শঙ্কর আজকে কি বলছে, এটাকে খুব সিরিয়াসলি নিয়ে মানে এখনো সময় আছে, কেটে পড়েন। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে বসে আছে, যে কোনো সময় বিস্ফোরণ, ঘরের থেকে বাইরের থেকে। সেট, গোল সেট। এখন যে কোনো সময় সুইচ চাপ দিলে ওই সুইচ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এটাও বলে দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব ভাগেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।